নিষেধাজ্ঞা কেন আসলো? যখন বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের ব্যাপারে এইরকম নিষেধাজ্ঞা ছিল না। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, এভরিবডি সেড যে না, বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সবার গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু ইভেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও বলেছেন যে সবার অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। সুতরাং সেইটা তারা করতে পারছেন না। তারা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিচ্ছে না, জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দিচ্ছে না কাউকে। সুতরাং এই নির্বাচন তো জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না। সুতরাং এই নির্বাচন বিদেশি কোনো দেশ সমর্থন দিবে না, সেটা যে দেশই হোক না কেন। ট্রাম্প প্রশাসনের গোয়েন্দাদের প্রধান তুলসী গেবার্ড, ডিরেক্টর তুলসী গেবার্ড, উনি প্রথমে সেই বলেছেন যে বাংলাদেশে যে ঘটনাগুলি মাইনরিটিদের উপরে ঘটছে, যে ধর্মীয় সংখ্যা লঘুদের উপরে যে অত্যাচার, নিপীড়ন, এগুলি সবই আসছে। অথবা একজন মানুষকে মারা গেছে, তার লাশ মাটি কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন এইগুলি সবই পাশ্চাত্যের দেশগুলি দেখছে। এই যে রিসেন্ট আবার বিভিন্ন জায়গায় আপনার সংখ্যা লঘুদের মেয়েদেরকে কারোর বিবস্ত্র করে তাকে ধর্ষণ করা হয়েছে, সেইগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। অথবা অনেকের বাড়িতে এখন যে বলা হচ্ছে তোমরা এই দেশে থাকতে পারবে না যদি দাঁড়িপাল্লায় ভোট না দাও। এইগুলি সবই এসছে, এইগুলি সবই আমরা দেখতে পাই। দেখার জন্য যখন কোনো দেশই চায় না, আপনি যেখানে থাকেন বা অন্য যে কোনো দেশ হোক, তারা কেউই চায় না যে তার দেশে কোনো উগ্রবাদী কেউ আসুক, দেশটাকে অশান্ত করুক। লন্ডনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু কেউ চায় না। সুতরাং সেইগুলি বিবেচনায় রেখেই আমার মনে হয় এই সরকার এই পদক্ষেপটা নিয়েছে, যাতে এই উগ্রবাদী কেউ না আসতে পারে, ভেট করা হবে সম্ভবত। এখন এইগুলির কারণেই এই যে উগ্রবাদের উত্থান হয়েছে গত 18 মাসে, এর পরিপ্রেক্ষিতে এইগুলি এসছে। এটা কোনো অবাক হওয়ার কিছু নেই। কারণ এই যে মানুষগুলি দেখছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় অথবা রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে খাবারের কথা বলে, অথবা একটা ছাত্র যখন তার বাচ্চার দুধ আনতে যাচ্ছে তাকে ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে। অথবা খালে লাশ পাওয়া যাচ্ছে, বিলে লাশ পাওয়া যাচ্ছে, নদীতে, হাওড়ে, পুকুরে। এই যে জিনিসগুলি, এইগুলি সবই সোশ্যাল মিডিয়াতে আসছে, সবই তথ্যগুলি অন্য দেশের গোয়েন্দারা দেখছে। দেখার পরেই এই নিষেধাজ্ঞাগুলি আসছে। যে দেশটা মানুষ ছিল শান্তিতে, যে দেশের মানুষের এই উগ্রবাদ ছিল না, সেখানে ধরেন কিছুদিন আগেও যেখানে আপনি দেখেন পাকিস্তানি সাংবাদিকরা বলতো, অথবা অন্য দেশে শ্রীলঙ্কা বা অন্য দেশ, যে তোমরা আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও, তাই না? বাংলাদেশে, তার মানে বাংলাদেশের অবস্থান কোথায় ছিল? যার জিডিপি ছিল 7.4%, এখন জিডিপি নেমে এসে 3.5%, আরো নিচে নেমে যাচ্ছে। সেখানে নেপালের যিনি এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, উনি বলছেন আমরা বাংলাদেশ হতে চাই। তারা আমাদের অবস্থান কোথায় গেল? এবং আমরা যেটা গত জুলাই আগস্টে যেটা দেখলাম, সেটা হচ্ছে যে বিভৎস মানুষের সরকারি স্থাপনা ধ্বংস এবং লুটপাট, মব, এইগুলি সবই দেখতে পাচ্ছে পৃথিবী, যার জন্য এইগুলি আসছে। এখন যে সরকার আছে সেটাই প্রমাণিত হয় যে আমরা এক ঘরে হয়ে যাচ্ছি। আমাদের করে সব দেশই যেটা দেখছে সারা পৃথিবী, সেটা দেখে তারা ডিসিশন নিচ্ছে যে তারা কি চায়। এই সরকার এই 18 মাসে কেউ দেখাতে পারবে এমন একটা পদক্ষেপ নিয়েছে যার মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কত পদক্ষেপ নিয়েছে। উনি কি করেছেন? আপনার দ্বিতীয় বিয়ে করতে পারবেন, সেইটা ঠিকই দিয়েছে। কারণ ওনার বউ অসুস্থ, তো এখন ওনার একটা বউ দরকার। আপনি দেখেন ফরাদ মাজারের একটা বউ দরকার, মতিউর রহমানের একটা বউ দরকার, আর একটা বউ দরকার, আপনার মাহফুজা নামের একটা বউ দরকার, এই ডাক্তার ইউনূসের বউ দরকার, আর 2টা বউ দরকার। তার জিজ্ঞেস করা দরকার না, এখন যে কোনো ভাবে আরো একটা যে বিয়ে করে আসবে, অসুবিধা নেই। এই সরকার নিরপেক্ষ না। আপনি যখন ভোটের পক্ষে
ভোট চাইছেন, তখন আপনি নিরপেক্ষ থাকতে বলতে পারেন না। আরেকটা হচ্ছে যে এই সরকারের কিছু উপদেষ্টাও বারবার বলছে এনসিপি সরকারি দল, তাদের একটা প্রেসার গ্রুপ, তাদের দল। সুতরাং এই সরকার এবং তারাই জোট বাঁধলো স্বাধীনতা বিরোধীদের সঙ্গে। সুতরাং এই সরকার নিরপেক্ষ তো না। এবং সরকারের বিভিন্ন মিডিয়া বা বিভিন্নভাবে সরকার এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য যে টাকা খরচ করছে, যে অ্যাডভার্টাইজমেন্ট করছে বা প্রোপাগান্ডা চালাচ্ছে, সেইটা তো সরকারি অর্থের মাধ্যমে করছেন, তাই না? এইটা তো সরকার করতে পারে না। তার মানে উনি নিরপেক্ষতা সম্পূর্ণভাবে হারিয়েছেন এবং ওনার কোনো নিরপেক্ষ নেই আসলে। যেটা ঘটেছে এখন, যেটা দেখেন, বিএনপিকেও যদি তারা গণভোটের পক্ষে না, আওয়ামী লীগ বা 14 দল বা স্বাধীনতার পক্ষে যারা, তাদের 50% 50% ভোট আছে, তারাও স্বাধীন। তাহলে কারা ভোট দিতে যাবে? স্বাধীনতা বিরোধীদের কেন যাবেন, তাই না? এগুলো প্রশ্ন এসে যায়। কারণ হচ্ছে যে এইটার ভিতরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের যে 4 মূলনীতি ছিল সেটাকে মুছে ফেলা যাবে। তারা তো বলে যে 47 তারপরে 24 সালে একটা সরকারের পরিবর্তন হয়েছে, দেশ তো স্বাধীন হতে। কার থেকে স্বাধীন হলেন? স্বাধীনটা কার থেকে হলেন? সুতরাং তারা এই 71কে মুছে দেওয়ার জন্যই এই তথাকথিত গণভোটের আয়োজন করছে। এবং আমি মনে করি না জনগণ এই নির্বাচন মেনে নেবে। এবং এখানে আরেকটা ক্লজ আছে যে এই সরকার বলছেন যে এই নির্বাচন হওয়ার পরে 180 দিনের ভিতরে এইটা সংসদে পাশ করতে, যদি পাশ না করেন অটোমেটিক পাশ হবে। এখন আপনি গণভোটে কখন দিতে পারেন? গণভোটে দিতে পারেন আগে আপনি সংসদে পাশ করায়, তারপরে জনগণের কাছে যেতে পারেন যে এইটা জনগণ চায় কিনা। এখন এই সরকার চাচ্ছে ওইভাবে, যার জন্য বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে আমি প্রায় 2 মাস দেড়েক আগে বলেছিলাম যে দেখেন ভোটার কিন্তু সরছে বিভিন্ন জায়গা থেকে। এবং কিছুদিন আগে নির্বাচন কমিশনার বলেছেন যে ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোটার বেড়েছে। এইগুলো জামাত তারা টার্গেট করেছে 170 থেকে 180টা সিট। বাকি যে 120টা সিট, এই 120টা সিটের ভোটারগুলিকে তারা এই 180টা সিটের ভিতরে ভাগ করে নিয়ে আসছে। এবং তারা প্রশাসন ওইভাবে ছাড়িয়ে দিয়েছে। বিদেশ থেকে যত, আমার প্রশ্ন এটা, আমি মনে করি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটা কঠিনভাবে নেবে। আপনি যে দেশে থাকেন সেই দেশের আপনার কোন দেশের প্রতি লয়ালিটি প্রমাণ করেন। আপনি যদি বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোট দেন, আমি মনে করি তার আমেরিকায় থাকার কোনো অধিকার নেই, তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া উচিত। এবং এই সরকার নির্বাচনের নামে একটা মাস্টার প্ল্যান করেছে। মাস্টার প্ল্যানটা হচ্ছে যে এই নির্বাচনে স্বাধীনতা বিরোধীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এনসিপিকে যুক্ত করা হয়েছে এই জামাতের সঙ্গে। আর একটা হচ্ছে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তন আনা হয়েছে, যাতে স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা, বিএনপির হাতে একটা মূলা ঝুলবে। আপনাকে যদি ইলেকশন হয়, ইট উইল বি ইঞ্জিনিয়ার্ড ইলেকশন। আমি এখনো মনে করি না যে ইলেকশন হবে। একটা দেশ আগাবে, দুইটা জিনিস মূলত তার দরকার। একটা হচ্ছে তার আইন শৃঙ্খলা, দ্বিতীয়ত তার শিক্ষা। এই দুইটাকে যদি সন্নিবেশ ঘটাতে পারেন, এই দুইটা যদি ঠিকমতো কাজ করতে পারে, তাহলে সেই দেশ এগিয়ে যাবে। এখন আমি যদি আইআইটি নিয়ে ব্যস্ত না হয়ে আমি যদি নিউক্লিয়ার ওয়েপন্স, তাহলে আমার দেশ আগাবে না। আর একটা জিনিস হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা যদি ঠিক থাকে, তাহলে আমার দেশে স্থিতিশীল থাকবে, ইনভেস্টমেন্ট বাড়বে, তাই না? সো দুই দিকেই অগ্রগতি হবে। আরেকটা হচ্ছে ছাত্রদেরকে আপনি ক্লাসরুমে যখন পাঠাবেন, তখন শিক্ষার অগ্রগতি হবে। শিক্ষাটা কি ধরনের হবে? যে শিক্ষা মানুষকে মানুষ হিসাবে বানায়। ধরেন আমাদের দেশে দেখি যে একজনের পিটাচ্ছে আর তারা ঘুরে দাঁড়িয়ে ছবি তুলছে। কেন? একটা প্রতিবাদ করার মানুষ, যে মনুষ্যত্ব বোধ জাগিয়ে তোলা বা দেশপ্রেম জাগিয়ে তোলা। আপনি যে দেশে বাস করেন সেই দেশে দেখবেন একটা বাচ্চা যখন স্কুলে যায়, সে ন্যাশনাল অ্যান্থেম পড়ে, তখন সে কিন্তু বুকের পরে বাঁ পাশে হাত রাখে। কেন হাত রাখে? ইটস আ হার্ট। সুতরাং এই জিনিসটা আমাদের এই 54 বছরে শিক্ষা ক্ষেত্রে আমাদের একটা শিক্ষানীতি ছিল না, আমাদের 6টা শিক্ষানীতি ছিল, যেটা আমাদের সম্পূর্ণভাবে শিক্ষানীতি ব্যর্থ হয়েছে। এই যে আমাদের দেশে যে ওয়াজ করা হয়, এইটা পৃথিবীর কোথাও, অথবা প্রফেট
আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রফেট বা সাহাবারা এরকম কাজ করছে দেখাতে পারবে? কোথাও নাই, কোথাও দেখাতে পারবে না। সুতরাং আপনারা যেটা, আমরা যেটা দেখছি এখন বাংলাদেশে, সেটা আসলে না, যার জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে না, বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, উনি যেটা বলেছেন যে ফিলিস্তিনিতে গাজায় যে শান্তি রক্ষা বাহিনীতে, ওইটায় বাংলাদেশের সৈন্য যাবে, সেই ব্যাপারগুলি নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে আমি তেমন কোনো কিছু শুনিনি। তবে মূলত ওইটাই হতে পারে যে হ্যাঁ, তারা ওখানে সৈন্য পাঠাবে। এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অলওয়েজ একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে অলওয়েজ ফিলিস্তিনদের পক্ষে, তাই না? এখন আপনি দেখেন এই তথাকথিত সমন্বয়করা, সন্ত্রাসীরা ফিলিস্তিনি স্কার্ফ পরে, তাই না, গা গলায় দেয়। আর এই 18 মাসে ফিলিস্তিনের জন্য আওয়ামী লীগ আমলে তারা মিটিং মিছিল করে করে দিয়েছে। বাইতুল মোকাররম থেকে শুরু করে এমন কোথাও নেই যেখানে মিছিল করেনি। এই 18 মাসে কোনো কিছু দেখেছেন? এটার প্রতিবাদ দেখেছেন? দেখেননি। সুতরাং এইগুলি হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার একটা প্রবণতা। আপনি দেখবেন একটা ভিডিও প্রায় দেখতে পান, তারেক রহমান যখন 1 থেকে 6 পর্যন্ত বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তখন বলছিল যে বিদ্যুৎ ক্ষেত্রে যে আপনারা সন্ধ্যায়ও বাড়িতে বিদ্যুৎ যাবেন, আবার দোকানে যাবেন, এটা সম্ভব না, কেউ দিতে পারে না। কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমি পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে যে 2008 সাল পর্যন্ত বাংলাদেশের বিদ্যুৎ ছিল মাত্র 3200 মেগাওয়াট। 3200 মেগা। একটা দেশের উন্নয়ন করতে গেলে তার বিদ্যুৎ ক্ষেত্র হলে তার ইন্ডাস্ট্রি হবে, বিদ্যুৎ না থাকলে ইন্ডাস্ট্রি হবে না। সেই দিকে নজর রেখেই বঙ্গবন্ধু কন্যা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলেন। বাড়িয়ে উনি যখন ক্ষমতা সরে যান, তখন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন যেয়ে দাঁড়ায় 28,000 মেগাওয়াট। এর বাইরে পায়রা, তারপরে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি, এইটা অ্যাড হলে দাঁড়াতো 32,000 মেগাওয়াট, যেটা মাত্র ছিল 3200, সেটা থেকে 32,000 মেগাওয়াট। তার মানে দেশটা এগিয়ে যাচ্ছিল। এখন যে সমন্বয়ক, দেখেন গ্যাসের দাম কত বেড়েছে। আগে 5 টাকা বাড়লে মানুষ করে ফেলতো, এখন অনেক কিছু বেড়েছে, অনেক বেড়েছে। এখন এই বাড়ার পেছনে মানুষ, এরা বলতেছে যে, আমি দেখলাম যে এই হাসনাত আব্দুল্লাহ বলছে কোনো সরকার গ্যাস দিতে পারবে না। গ্যাস কমে দামে দেয়নি, আওয়ামী লীগ সরকার দিয়েছে না। সে বলছে, আপনাকে আমি ভিডিও দেখাতে পারি, সে ক্লিয়ারলি বলতেছে এটা সম্ভব না। সম্ভব কিনা, সে যার ভিশন আছে, যার মিশন আছে, সে পারে, আর যার মিশন নেই, সে পারে না। আপনার দেশে আপনি যেখানে থাকেন, সেখানে যদি খাদ্যের খারাপ অবস্থা থাকে, তাহলে আপনি কি করবেন? খাদ্য আমদানি করতে চেষ্টা করবেন, যে যাতে মানুষকে দুবেলা দুমুঠো খাওয়ানো যায়, এবং সেটা চেষ্টা করবেন যাতে কম দামে আনা যায়, মানুষের ইনকাম কম, সেটার ভিতরে ক্রয় ক্ষমতার ভেতরে রাখা। এখন এই সরকারের সময় জিনিসপত্রের দাম 4 গুণ বেড়েছে। তাহলে মানুষের, আবার আপনি যেটা আমেরিকা উৎপাদন করে, আপনি সেটা আমেরিকা থেকে কেনেন, যেটা ইন্ডিয়া উৎপাদন করে, অথবা মায়ানমার উৎপাদন করে, অথবা ভিয়েতনাম উৎপাদন, সে থাইল্যান্ড উৎপাদন, সেটা থাইল্যান্ড থেকে নেন, ক্যারিং কস্ট কম পড়বে। কিন্তু সেইটা তো করছেন না। সেইটা না করে আপনি অন্য দিক থেকে আনার চেষ্টা করছেন, যার জন্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এখন এই সরকার, আপনার মনে থাকার কথা, এই সরকার একটা চুক্তি করেছিল, গোপন চুক্তি। সেই চুক্তি কি হয়েছে আমরা জানি না, সেই জন্য বললাম আমি অনেক কিছুই জানি না। আপনি দেখেন যে বাংলাদেশে টানা 5 মাস রপ্তানি আয় কমেছে $3,096 কোটি। বাৎসরিক পতন হচ্ছে 14.25%। এটা হচ্ছে, আমি এই হিসাবটা দিলাম। যেখানে মাসভিত্তিক পতন অক্টোবর মাসে কমেছে, জিডিপি কমেছে 7.43%, নভেম্বরে 5.54, ডিসেম্বরে 14.25। মানে আপনি যত ডেটা দেখবেন, এবং এর বাইরে আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ড ব্যাংক যে নতুন রিপোর্টটা বেরিয়েছে, যে বাংলাদেশের মানুষ একেবারে
যারা বিলো পভার্টি লেভেল ছিল তারা অ্যাবাভ পভার্টি লেভেলে চলে গেছে, যার জন্য বাংলাদেশ মধ্যম আয়ের দেশে গেছিল। সেই মানুষগুলি আবার ওয়েন্ট ব্যাক টু পভার্টি লেভেল এই 18 মাসে, তার সঙ্গে আরো অ্যাড হয়েছে। সুতরাং বাংলাদেশে একটা নতুন করে দুর্ভিক্ষ হতে পারে, যেটা আমি দেখছি যে ডেটাগুলি আসছে তাতে বোঝা যায় বাংলাদেশে একটা দুর্ভিক্ষ আসতে পারে। কিন্তু এই সরকারের সেই দিকে কোনো নজর নেই। তারা গোপন চুক্তি করবে, এর সঙ্গে গোপন চুক্তি, ওর সঙ্গে গোপন চুক্তি। রে বাবা, চুক্তি যেটা করলে বলে দাও যে কি চুক্তি করেছে, জনগণের জানার অধিকার আছে, সেটা জানতে দাও। আমার কথা হচ্ছে যে, এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বারবার বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছে বাংলাদেশকে উনি চায় যে স্থিতিশীল দেশ থাকুক। উনি বারবার বলেছে যে যখন গাদ্দাফি ছিল তখন ওই অঞ্চল স্থিতিশীল ছিল, সাদ্দাম যখন ছিল তখন ওই দেশ স্থিতিশীল ছিল, বাংলাদেশ স্থিতিশীল ছিল, তাই না? এটা বারবার বলছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কেউ টাকা ঢেলেছে। এখন এইগুলি তো নতুন কোনো কিছু না, এগুলো পুরনো জিনিস। সুতরাং ওরা আসে যে কিভাবে তার পুরনো ওই যে কোনো কিছু দিয়েছে তাকে খুশি রাখার জন্য। এখন আমি ঠিক জানি না তাদের গোপন চুক্তি কি, যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত বলা কঠিন ব্যাপার। কিন্তু একটা সরকারের যে দায়িত্ব ছিল সেটা তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই সরকার। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার কেন ট্যারিফ দিয়েছে? বিকজ আনইভেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমি 100% এগ্রি করি। কারণ আপনি যখন আপনার কাছ থেকে আমি 100 টাকার জিনিস কিনলাম, আপনি বলবেন যে আমি আপনার কাছে, কিন্তু আপনার কাছ থেকে আমি জিনিস কিনবো না। আপনি শুধু আমার কাছে বিক্রি করবেন, কিন্তু আপনি আমার কাছে কোনো কিছু কিনবেন না। তাহলে আমি সেই রকম বাণিজ্য চুক্তি কেন যাব? সেই জন্য উনি ট্যারিফ গুলো দিয়েছেন যে কাম টু দ্য নেগোশিয়েশন টেবিল, যে ওকে আমার জিনিসও আমি যদি 100 টাকার জিনিস বিক্রি করি, তোমার দেশে যদি 5% শুল্ক দিতে হয়, তাহলে তোমার জিনিস আমার দেশে আসলেও আমি 5% শুল্ক ধরবো। নাহলে তো এটা ব্যালেন্স হলো না। ওনার কথার খুবই যুক্তি আছে এবং এই যুক্তি আমি মানি। তো এখন যদি আপনি জনগণের কথা চিন্তা করতেন, তাহলে তো জনগণের কথা চিন্তা করে সেভাবেই কাজ করতেন। আর যদি জনগণের কথা চিন্তা না করেন, তাহলে সেভাবে কাজ করবেন না।